This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অবশেষে অযোগ্য শিক্ষাকর্মীদের তালিকা প্রকাশ করলো এসএসসি। গ্রুপ সি এবং ডি এর অযোগ্য তালিকায় ৩৫১২ জনের নাম রয়েছে। এসএসসির দেওয়া তালিকার সঙ্গে মিলে গেল টিভি9 বাংলার লিস্ট। অযোগ্য শিক্ষাকর্মীদের তালিকায় টিএমসি নেতাদের ঘনিষ্ঠরাও রয়েছেন। তালিকায় কোচবিহারের যুব তৃণমূল সভাপতির নামও রয়েছে। আমার সহকর্মী সুমন মহাপাত্র এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। সুমন, আমি দুটো বিষয় জানতে চাইবো। এক, এই তালিকায় তৃণমূল কংগ্রেস ঘনিষ্ঠ অনেকের নাম পাওয়া যাচ্ছে, তারা কারা এখনো পর্যন্ত কি কি জানা যাচ্ছে? আর যেই প্রক্রিয়া আটকে ছিল নিয়োগের, সেটা তাহলে এই মুহূর্তে কিভাবে গতি পাবে? কবে থেকে সেই প্রসেস, একটু ডিটেল। এবার 7:55 ওয়েবসাইটে এই অযোগ্যদের তালিকা প্রকাশ করেছে এসএসসি। 8:04 থেকেই কিন্তু নতুন আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এই অযোগ্যরা কিন্তু কোনোভাবে আবেদন করতে পারবেন না। গতবারের যে 2016 সালের যে নিয়োগ ছিল তার 44% অযোগ্য, এটা কিন্তু গ্রুপ ডির ক্ষেত্রে দেখা গেছে। গ্রুপ সির ক্ষেত্রে দেখা যাচ্ছে 38%ই দুর্নীতিপরায়ণ ভাবে দুর্নীতি করেই চাকরি বাগিয়েছিলেন। এবং এই তালিকা ৩৫১২ জনের তালিকা। এখানে সুপারিশপত্র ছাড়া নিয়োগ, র্যাঙ্ক জাম্প করে নিয়োগ, সাদা খাতা জমা দিয়ে নিয়োগ সবটা রয়েছে। এবং এখানে কিন্তু প্রচুর তৃণমূল নেতা এবং তৃণমূল নেতা ঘনিষ্ঠদের দেখা যাচ্ছে। বিধায়কের খুড়তুতো ভাই, নিজে বুথ সভাপতি তার ভাই, নিজে তিনিও, তার সঙ্গে সঙ্গে যুব সভাপতি, বেশ কিছু তৃণমূল নেতা, তাদের নাম ইতিমধ্যে এই তালিকায় পাওয়া গেছে। হয়তো আরো তৃণমূল নেতারা ঢুকে বসে আছেন। স্বাভাবিকভাবেই বিরোধীদের কাছে এটা একটা রাজনৈতিক অস্ত্র হলো। আরেকটা কথা তুমি যেটা জিজ্ঞাসা করলে, নতুন নিয়োগ প্রক্রিয়া, সেই নিয়োগ প্রক্রিয়ার আবেদন প্রক্রিয়া আজ থেকে শুরু হলো। এই তালিকা প্রকাশের পরই 1 মাস চলবে, তারপরে কিন্তু তারা নিয়োগের দিকে এগোবেন। তাহলে কি তালিকায় তাহলে কি এরা পরীক্ষা দিতে পারবে, এমন কোনো সম্ভাবনা? একেবারেই নয়, এরা পরীক্ষা দিতে পারবে না। এদের যে রোল নাম্বার এবং এদের যে আইডেন্টিটি তা ডিসক্লোজ করা হলো, এর অর্থ এরা কোনোভাবেই পরীক্ষার আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন না। যদি কেউ তথ্য গোপন করে আবেদন করে ফেলেন ভেরিফিকেশনে, তাকে কিন্তু সম্পূর্ণরূপে বাদ দেওয়া হবে। সুপ্রিম কোর্ট এই গাইডলাইন বেঁধে দিয়েছে, এসএসসির কিচ্ছু করার নেই। ধন্যবাদ সুমন। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তিনি কি বলেছেন এই বিষয়ে, একবার শোনাবো। যারা পয়সা দিয়ে চাকরিটা পেয়েছিলেন তাদের চাকরিটাও গেল, মান সম্মানটাও গেল। দায়ী কি আপনারা? আমি মনে করি পুরোটা দায়ী তারা না, দায়ী তারাও যারা দোকানটা খুলেছিল, অর্থাৎ যারা দোকান খুলে গ্রুপ সি গ্রুপ ডির জন্য টাকা নিয়েছিল। আমি এই সমস্ত লোকেদেরকে, যারা গ্রুপ সি গ্রুপ ডির যারা চাকরি হারাবেন, যাদের মান সম্মান হারাবেন, তাদেরকে বলবো তৃণমূলের নেতাদেরকে ধরুন, গাছে বাঁধুন, ল্যাম্পপোস্টে বাঁধুন এবং পয়সাটা নিয়ে নিন। আপনার পয়সা, আপনি দোকান খুলেছিল, আপনারা প্রোডাক্ট কিনেছিলেন, সেই প্রোডাক্ট হচ্ছে চাকরি। এবার সেই প্রোডাক্ট ওয়ারেন্টি পিরিয়ডের আগেই খারাপ হয়ে গেছে, টাকা তো ফেরত পাবেন আপনারা। হ্যাঁ, আর যদি বড় মাছ 2-4টে থাকে ভাইপোর মতো, একা বাঁধতে না পারলে বলবেন আমরাও যাবো দড়ি নিয়ে বাঁধতে। এটা আইনের বিষয়, আপনারা জানেন সাবজুডিস একটা বিষয়। আদালত পুরো বিষয়টার উপর নজর রাখছে এবং তারা যে নির্দেশ দিয়েছেন, রাজ্য প্রশাসনের সংশ্লিষ্ট দপ্তর আইনজ্ঞদের পরামর্শ মেনে যখন যখন যা যা করার সেগুলো একদম আইন মেনেই করা হবে। এখানে দলীয় স্তরে আমাদের কোনো বক্তব্য নেই। বাংলায় এসআইআর এর কাজ শুরুর আগেই জাতীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ রাজ্য বিজেপি। ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে ব্যবহৃত বিভিন্ন নথিপত্রে মারাত্মক অনিয়মের অভিযোগ করছে বিজেপি। জন্ম শংসাপত্র, স্থায়ী বাসিন্দার শংসাপত্র, বন অধিকার শংসাপত্র, জাতি শংসাপত্র, জমি ও বাড়ি বরাদ্দ শংসাপত্রের নথিতে রাজ্য সরকারের বিরুদ্ধে গড় মিলে এর অভিযোগ উঠছে। নির্বাচন কমিশনের কাছে ডেপুটেশন শ্রমিক ভট্টাচার্য নেতৃত্বাধীন বিজেপি প্রতিনিধি দলের। আমার সহকর্মী প্রদীপ্ত কান্তি ঘোষ এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। প্রদীপ্ত, জানতে চাইবো যে মূলত কোন কোন জায়গায় এই তারা যে অভিযোগগুলো করছেন, কিসের ভিত্তিতে, এবং তারা কি কি বিষয়গুলো সামনে এনেছেন, কোন কোন গড়মিলের বিষয়গুলো সামনে এনেছেন? দেখো, তারা আজকে নির্বাচন কমিশনে, নির্বাচন সদনে জাতীয় নির্বাচন কমিশনের আধিকারিকদের সঙ্গে দেখা করেন। শ্রমিক ভট্টাচার্য, অমিত মালভিয়া, বিপ্লব দেবরা। মূলত তাদের অভিযোগ যে এই যে সমস্ত নথিপত্রের কথা, অর্থাৎ এসআইআর পর্বে যে 11টি নথি লাগবে, সেই সমস্ত ক্ষেত্রেই তৃণমূল কংগ্রেসের যে সরকার পরিচালনা করছে এই রাজ্যে, তারা বেশ কিছু ক্ষেত্রে দুর্নীতি করেছে। সেই কারণে তাদের বক্তব্য, যেমন জন্মের শংসাপত্রের ক্ষেত্রে তারা জানিয়ে এসছে যে 2025 সালের 24
জুন পর্যন্ত যাদের জন্মের শংসাপত্র দেওয়া হয়েছে তাদের বিষয়টি ঠিক আছে, তার পরবর্তীতে যাদেরকে জন্মের শংসাপত্র দেওয়া হয়েছে সেটা যেন গ্রহণযোগ্য না হয়। তার পাশাপাশি বাংলার আবাস যোজনার ক্ষেত্রে যে নির্দিষ্ট নথিপত্র দেওয়া হয়েছে সেটা যেন বিবেচনা না করা হয়। কাস্ট সার্টিফিকেটের ক্ষেত্রেও দেখে নেওয়া উচিত যে আদতে সেখানে গ্রুপ এ অফিসার সেটাকে সার্টিফাই করেছেন নাকি অন্য কেউ করেছেন। যদি গ্রুপ এ অফিসার করে থাকেন তাহলে সেটা ঠিক আছে, অন্য কেউ করলে সেই ধরনের নথি যেন গ্রাহ্য না করা হয়। কাস্ট সার্টিফিকেটের পাশাপাশি দেখা যাচ্ছে যে পরিবার নিবন্ধীকরণের যে সার্টিফিকেট দেওয়া হয়েছে সেক্ষেত্রেও তারা একটা নির্দিষ্ট সময়ের কথা বলেছেন। অর্থাৎ তাদের বক্তব্য এই রাজ্যে 11টা নথির ক্ষেত্রে বেশ কিছু জায়গাতে আর তৃণমূল কংগ্রেস দুর্নীতি করেছে, তারা ইচ্ছামতো সরাসরি তারা এই দুর্নীতির গন্ধ এখানেও পেয়েছেন এবং সেই মতো তারা অভিযোগ জানিয়েছেন। ধন্যবাদ প্রদীপ্ত। অন্যদিকে শুভেন্দু, সুকান্ত, দিলীপকে কড়া ভাষায় আক্রমণ করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এসআইআর আতঙ্কের জেরে হাসিনা বেগমের মৃত্যু হয়েছে, এই অভিযোগ তৃণমূলের। ডানকুনির 20 নম্বর ওয়ার্ডের বাসিন্দা হাসিনা বেগমের বাড়িতে যান কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সেখানে দাঁড়িয়েই বিজেপি ও কমিশনকে একযোগে নিশানা করেছেন শ্রীরামপুরের বিধায়ক। বিজেপিকে ভয় পাবেন না মন্তব্য করেছেন কল্যাণ। রক্ত ডেড বডি হচ্ছে আর অমিত শাহ নাচছে। উনি গুজরাটেও এই কাজ করেছেন, আজ পশ্চিমবাংলাতেও এই কাজ করছে। শুধু মৃতদেহের উপর দিয়ে হেঁটে হেঁটে ওরা নির্বাচন করবে। আর এখানে সব ওই বাংলা খেকো ষাঁড়টা আছে, শান্তিকুঞ্জের বাংলা খেকো ষাঁড়, সেই ষাঁড় তো প্রতিদিন ভয় দেখাচ্ছে মানুষকে। এদের প্রভোকেশনের জন্য পশ্চিমবাংলায় অনেকগুলো মানুষ মারা গেছে। এই প্রভোকেশন হচ্ছে ক্রিমিনাল অ্যাক্ট। হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের কাছে অনুরোধ থাকবে যে আপনারা সুমোটো আপনারা এর পদক্ষেপ নিন। আগামী ডিসেম্বর মাসে রাজ্যে আসছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। নদিয়ার শান্তিপুর এবং ফুলিয়ায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী যাবেন। স্থানীয় তাঁতিদের সঙ্গে কথা বলে উৎপাদন, ডিজাইন, বাজার সম্প্রসারণ, আর্থিক সহায়তা নিয়ে সরকারের বার্তা তুলে ধরবেন। তাঁতিদের সমস্যার কথাও কেন্দ্রীয় অর্থমন্ত্রী শুনবেন। আজ নির্মলা সীতারামনের সঙ্গে দেখা করেন রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য। এসআইআর আবহে নদিয়ায় গ্রেফতার বাংলাদেশি ব্লগার। গয়েশপুরে ভাড়া নিয়ে থাকতেন তিনি। ধৃতের নাম মুফতি আবদুল্লাহ আল মাসুদ। 2018 সালে বাংলাদেশ থেকে ভারতে এসেছিলেন তিনি। 2020 সালে তার ভিসার মেয়াদ শেষ হয়ে যায়। এরপর থেকে তিনি জায়গা বদলে বদলে থাকছিলেন। সূত্রের খবর, নিয়মিত ধর্মীয় মৌলবাদের বিষয়ে ইউটিউবে ভিডিও বানিয়ে বাংলাদেশি মৌলবাদীদের রোষে পড়েন ওই ব্লগার। এরপর প্রাণে বাঁচতে তিনি ভারতবর্ষে চলে আসেন। ভিসার মেয়াদ শেষ হলেও প্রাণের ভয়ে আর তিনি দেশে ফিরতে পারেননি, তাই এদেশে আত্মগোপন করেছিলেন। মাস 6 আগে গয়েশপুরের 13 নম্বর ওয়ার্ডে এক স্কুল শিক্ষকের বাড়িতে তিনি ভাড়া আসেন। কয়েকদিন আগে গয়েশপুর ফাঁড়ির পুলিশ তাকে আটক করে। সিআইডি, ডিআইবি সহ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা, সেই সংস্থার গোয়েন্দারা দফায় দফায় গত কয়েকদিন ধরেই তাকে জিজ্ঞাসাবাদ করছিলেন। ভারতে থাকা বৈধ নথি তিনি দেখাতে পারেননি, তারপরেই তাকে গ্রেফতার করে পুলিশ। তাকে আদালত 14 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে। স্থানীয় সূত্রে এটাও জানতে পারা যাচ্ছে যে তিনি বাড়ির বাইরে খুব একটা বেরোতেন না, কারোর সঙ্গে তেমন মেলামেশাও করতেন না। জিজ্ঞেস করবো না, নিশ্চয়ই জিজ্ঞেস করবেন না। কেন? কবে থেকে চেনেন? আমি চিনি না। আপনার বাড়িতে ভাড়া দিয়েছিলেন? মাসুদকে কি করে চিনলেন? মাসুদকে কবে থেকে চেনেন? কবে থেকে চেনেন? এইভাবে যাচ্ছেন কেন? বাড়ি ভাড়া কবে দিলেন? গয়েশপুরে কবে দিয়েছিলেন বাড়ি ভাড়া? মাসুদকে কবে থেকে চিনলেন? আল মাসুদ, তিনি বাংলাদেশ থেকে পালিয়ে এখানে এসছে। আপনার স্বামী পালিয়ে গেল কেন? হেলমেট পাতে দিয়ে? আপনার সঙ্গে হেলমেট না পালিয়ে গেল কেন?